Hello students, welcome to my channel. হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থবিদ্যার মধ্যে সম্পর্ক, অর্থাৎ রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে সম্পর্ক কী ধরনের সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থবিদ্যার যে রিলেশনশিপ সেটা বা সম্পর্ক কী ধরনের সেটা আলোচনা করার আগে আমি তোমাদেরকে আজকে বলবো যে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থবিদ্যার ক্ষেত্রে অর্থাৎ আলোচনা ক্ষেত্রের মধ্যে যে পার্থক্য সেটা আগে দেখে নেব আমরা, তারপর আমরা সম্পর্কটা দেখব। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয় মানুষের রাজনৈতিক জীবন, কিন্তু অর্থবিদ্যার আলোচনার বিষয় কিন্তু উৎপাদন, বন্টন, বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে অর্থবিদ্যা কিন্তু আলোচনা করে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থবিদ্যার মধ্যে আমরা ব্যাপক যে পার্থক্য সেই আলোচনা বিষয় নিয়ে সেই বিষয়ে আমরা একটা দেখতে পাচ্ছি। তা সত্ত্বেও কিন্তু এদের মধ্যে গভীর সম্পর্ক আমরা দেখতে পাই। বিভিন্ন দিকে যে পার্থক্য অর্থাৎ যেগুলো দেখতে পাই আমরা, যে অর্থবিদ্যা বিষয়কে নিয়ে আলোচনা করে, কিন্তু রাজনীতি কী নিয়ে আলোচনা করে? রাজনীতি মানুষকে নিয়ে তথা মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। সুতরাং আলোচনার অর্থাৎ উভয় যে আলোচনার যে ক্ষেত্র সেটা আমরা কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছি এদিক থেকে। এছাড়া আর কীভাবে পার্থক্য আমরা দেখতে পারি পলিটিক্যাল সায়েন্স এবং অর্থবিদ্যার মধ্যে? আমরা বলতে পারি যে রাজনীতির যে আলোচনা সেটা কিন্তু মূল্যমান নিরপেক্ষ নয়, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় উচিত, অনুচিত, ভালো, মন্দ ইত্যাদি দিক আলোচিত হয়, কিন্তু অর্থনীতির আলোচনা কিন্তু মূল্যমান নিরপেক্ষ, অর্থাৎ এখানটায় এই উচিত অনুচিতের যে আলোচনা এখানটায় বা ভালো মন্দের যে আলোচনা সেটা কিন্তু এখানটায় হয় না। তো এই ক্ষেত্রে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা সেটা মূল্যমান নিরপেক্ষ নয়, কিন্তু অর্থনীতির যে আলোচনা সেটা মূল্যমান নিরপেক্ষ আমরা বলে থাকি। সুতরাং এই ক্ষেত্রে একটা পার্থক্য দেখি। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা ক্ষেত্রের পরিধি সেটা কিন্তু অর্থবিদ্যার তুলনায় অনেক ব্যাপক। এর আগেও আমি বললাম প্রথমের দিকে যে রাষ্ট্রবিজ্ঞান মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে, এবং তা আলোচনা করতে গিয়ে সমস্ত সমাজের সমস্ত দিক নিয়েই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করতে হয়, কিন্তু অর্থবিদ্যার যে আলোচনা ক্ষেত্র পরিধিটা সেই তুলনায় অনেকটাই কম, শুধু অর্থনৈতিক দিক নিয়েই যে অর্থবিদ্যা সেটা আলোচনা করে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে রাষ্ট্রবিজ্ঞান যে আলোচনা ক্ষেত্রের পরিধিটা অনেক ব্যাপক, অনেক বড়, কিন্তু সেই তুলনায় অর্থবিদ্যার যে আলোচনা ক্ষেত্রের পরিধি সেটা অনেকটাই কম, কেননা শুধুমাত্র অর্থনৈতিক দিকের যে বিষয় সেই বিষয় নিয়েই অর্থবিদ্যা আলোচনা করে। এছাড়া আমরা কোন দিকে পার্থক্য দেখতে পাই? যে অর্থবিদ্যার সিদ্ধান্ত অনেকাংশেই নির্ভুল ও নিশ্চিত, অর্থাৎ যে অর্থবিদ্যায় আমরা যে আলোচনা হয় সেখানে যে বিভিন্ন ডিসিশান নেওয়া হয় সেক্ষেত্রে নির্ভুল এবং নিশ্চিত থাকে। অর্থাৎ যেমন বিভিন্ন অর্থের বরাদ্দ হয় বিভিন্ন কাজের জন্য, তো সেই বিভিন্ন খাতে যদি 500 টাকা করে ধার্য করা হয় তাহলে 5টি খাতে কত হবে? 2500 টাকা হবে। 500 করে 5টি খাতে 2500 টাকা হবে। সুতরাং এটা নির্ভুল এবং নিশ্চিত, এটাই বলা হচ্ছে যে অর্থবিদ্যার যে সিদ্ধান্ত অনেকাংশেই নির্ভুল এবং নিশ্চিত হবে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে সিদ্ধান্তসমূহ অনেকটাই অনুমান নির্ভর, এবং অনুমানের উপর ভিত্তি করেই রাষ্ট্রবিজ্ঞানে অনেক কিছুই ডিসিশন নিতে হয়। তাই রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে আমরা এক্ষেত্রে অর্থবিদ্যাকে অনেকটাই বৈজ্ঞানিক বলে মনে করব, কেননা এখানে যে সিদ্ধান্তগুলো অনেকটাই নির্ভুল এবং নিশ্চিত থাকে এবং স্পষ্ট থাকে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে দেখি আমরা অনেকটাই অনুমান করতে হয়। অর্থাৎ যদি ইলেকশান, ইতিমধ্যেই ইলেকশান হবে, ইলেকশান আমাদের সামনেই আছে, তো সেখানটায় কে জয়ী হতে পারে এটা একটা অনুমান করা যায় রাষ্ট্রবিজ্ঞানে, এবং সেই অনুসারে সিদ্ধান্ত নিতে হয়।
বিভিন্ন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে থাকে, সুতরাং একটা যে অনুমান সেটা করতে হয়। কিন্তু অর্থবিদ্যার ক্ষেত্রে কিন্তু সেটা না। অর্থবিদ্যায় কিন্তু যে সিদ্ধান্তটা একদমই স্পষ্ট থাকে, নির্ভুল থাকে, নিশ্চিত থাকে, কারণ এখানে অঙ্কের যে বিষয় সেটা এখানে দেখতে পাই। সেই দিক থেকে আমরা একে অনেকটাই বৈজ্ঞানিক বলতে পারি। সুতরাং এই সব যে ক্ষেত্র, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং যে অর্থবিদ্যা তার মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো দেখলাম, সেগুলো পরিষ্কার কিন্তু আমরা বুঝতে পারছি যে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থবিদ্যার মধ্যে কী কী ক্ষেত্রে পার্থক্য। অর্থাৎ এত সব পার্থক্য থাকা সত্ত্বেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে যে গভীর সম্পর্ক সেটা কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ প্রাচীন কাল থেকেই রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে যে গভীর সম্পর্ক সেটা কিন্তু চলে আসছে। আমরা যদি দেখি কৌটিল্যের অর্থশাস্ত্র, যে বিখ্যাত তার বই, সেখানটায় অর্থনীতি এবং রাজনীতি উভয়কেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আমরা অ্যারিস্টটলের কথা উল্লেখ করতে পারি। তিনি তার যে বিখ্যাত গ্রন্থ পলিটিক্স, সেই গ্রন্থে তিনি অর্থনীতি আলোচনা করেছেন রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ রূপে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে অর্থ ব্যবস্থার একটা বিশেষভাবে প্রয়োজন সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন। এছাড়া সপ্তদশ শতকে ইংরেজ দার্শনিক জন লক তার টু ট্রিটিস অফ গভর্নমেন্ট গ্রন্থেও কিন্তু যে অর্থনীতির যে অন্তর্ভুক্ত সেটা করেছেন। তো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে এছাড়া ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডে রাষ্ট্রবিজ্ঞান ক্রমশ রাষ্ট্রীয় অর্থনীতি নামে পরিচিত হতে থাকে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি যে একসাথে যে সম্পর্ক যুক্ত হচ্ছে সেটা আমরা বলতে পারি। এবং মার্ক্সবাদীদের মতে মার্ক্সীয় যে চিন্তাভাবনা, সেখানটা কিন্তু অর্থনীতি হলো রাজনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি। অর্থাৎ অর্থনীতিকে মূল যে ভিত্তি সেটা কিন্তু বলা হয়। সুতরাং অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে অর্থনৈতিক যে ব্যবস্থা সেটা মূল ভিত্তি হিসেবে গণ্য করা হয় মার্ক্সীয় চিন্তা অনুসারে, এবং যেটা প্রমাণিতও আছে অবশ্যই। সুতরাং এই দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিক থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থবিদ্যার তাদের আলোচনা ক্ষেত্রের বিষয় বিভিন্ন রকম আলাদা আলাদা হলেও এদের মধ্যে কিন্তু যথেষ্ট সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একদম অনেক আগে থেকে এই সম্পর্কটা রয়েছে। তো এখন আমরা দেখব যে কীভাবে একে অপরের উপর নির্ভর করে থাকে। অর্থাৎ অর্থনীতির ওপর রাষ্ট্রবিজ্ঞান কিভাবে নির্ভর করে বা কীভাবে সহযোগিতা গ্রহণ করে বা উপাদান সংগ্রহ করে সেই দিকটা আমরা দেখব, যে অর্থনীতির ওপর রাষ্ট্রবিজ্ঞানের যে নির্ভরশীলতা সেটা দেখব। তো বর্তমানে যে বিভিন্ন দেশগুলো রয়েছে, উন্নত দেশ, সেখানে রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়। রাষ্ট্র মানেই তো জনকল্যাণ করা, এবং সেই কল্যাণের ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়। এর ফলে কি হয়, সেই সব দেশে অর্থাৎ উন্নত দেশে রাষ্ট্রীয় সংগঠন নানাবিধ অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িত। সুতরাং আমরা বুঝতেই পারছি যে অর্থনীতির সাথে কীভাবে রাষ্ট্রবিজ্ঞান নির্ভর হয়ে পড়ছে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করতে জনকল্যাণ করা প্রয়োজন, এবং তার জন্য বিভিন্ন যে অর্থনৈতিক যে কাজকর্ম সেটা করতে হয়, কিন্তু অর্থনীতির সাথে যুক্ত হয়ে যেতে হয়। তাই বলা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু যে অর্থনীতির ওপর যে নির্ভরশীল, এই দিক থেকে আমরা বুঝতে পারছি। অর্থাৎ কল্যাণ করার জন্য যে বিভিন্ন কাজ, বিভিন্ন ভূমিকা পালন করতে হয়, তার জন্য অর্থের প্রয়োজন হয় এবং অর্থনৈতিক কাজকর্মের প্রয়োজন হয়। অর্থাৎ অর্থনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু এখানটায় জড়িয়ে যাচ্ছে। কেননা অর্থনীতির ক্ষেত্রে যে রাষ্ট্রর গুরুত্বপূর্ণ ভূমিকাকে বাদ দিলে কোনো রাজনৈতিক আলোচনাই কিন্তু অর্থবহ হতে পারে না। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সম্পূর্ণই হবে, তখনই সম্পূর্ণ হবে যখন অর্থনৈতিক বিষয়টাকেও এখানটায় যুক্ত করা হবে। সুতরাং এদিক থেকে দেখতে পাচ্ছি যে কীভাবে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতির উপর নির্ভর করছে। এছাড়া আমরা কি দেখি যে রাজনৈতিক ঘটনাগুলি প্রধানত অর্থনৈতিক কারণ দ্বারা প্রভাবিত। ফরাসি বিপ্লব, দুটি বিশ্বযুদ্ধ, মহান অক্টোবর বিপ্লব প্রভৃতির পেছনে অর্থনীতি সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করছে। তো এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের যে রাজনৈতিক যে ইনসিডেন্টগুলো, ঘটনাগুলো ঘটে, তার পেছনে কিন্তু অর্থনৈতিক কারণ থাকে। সুতরাং রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান যে অর্থনীতির উপর নির্ভরশীল, সেটাই আমরা
বুঝতে পারছি যে যে ঘটনাগুলো ঘটে থাকে তার পেছনে কিন্তু অর্থনৈতিক যে কারণ সেটা থাকে। অর্থাৎ ফরাসি বিপ্লব বা দুটো বিশ্বযুদ্ধ যে বা মহান অক্টোবর বিপ্লব তার পেছনে যে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা কিন্তু আমরা দেখেছি। সুতরাং এদিক থেকে আমরা বলতেই পারছি যে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতির উপর নির্ভর করছে। এছাড়া আমরা আরেকটা কি দিক দেখি যে অর্থনীতির মূল সূত্রের উপর ভিত্তি করে বেশিরভাগ রাজনৈতিক তত্ত্ব বা মতবাদ গড়ে ওঠে। যে বিভিন্ন যে রাজনৈতিক তত্ত্ব বা মতবাদ সেগুলো কিন্তু অর্থনীতির যে মূল সূত্র তার উপর ভিত্তি করে গড়ে ওঠে। কীভাবে? যে মার্ক্সবাদের কথা বলি, সেই মার্ক্সবাদের অন্যতম প্রধান উৎস কি? অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর, ইংল্যান্ডের এরা অর্থনীতিবিদ। অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর যে মূল্যের শ্রম তত্ত্ব, সেখান থেকে কিন্তু ইন্সপিরেশন নিয়ে মার্ক্সবাদ তার আলোচনা করেছে। সুতরাং এখানটা আমরা বুঝতেই পারছি যে কীভাবে অর্থনৈতিক যে বিষয় যে মূল সূত্র তার উপর ভিত্তি করে যে বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব সেগুলো গড়ে ওঠে। অর্থাৎ মার্ক্সবাদ গড়ে উঠছে কিন্তু অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর যে মূল্যের যে শ্রম তত্ত্ব, তাদের একটা থিওরি, সেই তার উপর ভিত্তি করে মার্ক্সবাদ গড়ে উঠেছে। এছাড়া অবাধ বাণিজ্য নীতিকে কেন্দ্র করে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উৎপত্তি হয়েছে। অবাধ বাণিজ্য নীতি অর্থাৎ যখন আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ পড়ব তখন সেখানটায় দেখতে পাবো যে অবাধ যে বাণিজ্য নীতি সেই বিষয়টা সেখানটায় রয়েছে। তো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে উৎপত্তি হয়েছে সেখানটায় কিন্তু যে অবাধ বাণিজ্য নীতি তাকে কেন্দ্র করেই কিন্তু ব্যক্তি যে স্বাতন্ত্র্যবাদ সেটা গড়ে উঠেছে। সুতরাং এই ক্ষেত্রেও আমরা দেখি যে অর্থনীতির উপর ভিত্তি করেই রাজনীতির, রাষ্ট্রবিজ্ঞানের যে বিভিন্ন মতবাদ বা তত্ত্ব যেগুলো বললাম, যে মার্ক্সবাদ বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এগুলো অর্থনীতির যে মূল সূত্র তার উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে। এছাড়া আমরা কি দেখতে পাই? রাষ্ট্রের কর্মপরিধি ও ক্ষমতার সীমা দেশের অর্থ ব্যবস্থা দ্বারা কিন্তু স্থির হয়ে থাকে। রাষ্ট্র শাসকরা যে আদর্শ রাষ্ট্র কাঠামোর কথা ভাবেন তার রূপায়ণ করার দায়িত্ব অর্থনীতিবিদদের ওপর পড়ে। অর্থাৎ রাষ্ট্রীয় শাসক অর্থাৎ রাষ্ট্রের যারা পরিচালনা করেন তারা যে কথা ভাবেন, রাষ্ট্র কাঠামোর কথা ভাবেন, তার কিন্তু রূপায়ণের দায়িত্ব পড়ে অর্থনীতিবিদদের উপর। সুতরাং এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতির উপর নির্ভরশীল। এছাড়া আমরা কি দেখি যে কার্ল মার্কস রাষ্ট্র ব্যবস্থাকে সমাজের অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা উপরিকাঠামো বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ যে অর্থনৈতিক যে ব্যবস্থা, মার্কসের যে মতটা সেটাই আমরা দেখতেই পাচ্ছি যে অর্থনীতির যে ভিত্তি তার উপর দাঁড়িয়ে থাকে যে রাষ্ট্র ব্যবস্থা সেটা, অর্থাৎ অর্থনীতিকে যে মূল বিষয় হিসেবে তিনি উল্লেখ করেছেন সেটা, এবং তার উপর ভিত্তি করেই দাঁড়িয়ে থাকে রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচলিত যে উৎপাদন ব্যবস্থার প্রয়োজন এবং প্রভাবে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থা, যে উৎপাদন ব্যবস্থা, তার উপর ভিত্তি করেই কিন্তু যে রাষ্ট্র ব্যবস্থা সেটা গড়ে উঠেছে। অর্থাৎ মার্ক্সবাদে আমরা এটা দেখতেই পাবো যে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, যে অর্থনৈতিক যে বুনিয়াদ, যে গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সেটা আমরা কিন্তু দেখব। সুতরাং এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞান কীভাবে অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সুতরাং এরপর আমরা দেখব যে রাজনীতির উপর অর্থনীতির যে নির্ভরশীল, অর্থাৎ আবার অর্থনীতি কীভাবে রাষ্ট্রবিজ্ঞানের উপর নির্ভরশীল বা রাষ্ট্রবিজ্ঞান থেকে উপাদান সংগ্রহ করে তার কার্য পরিচালনা করার জন্য। তো অর্থনীতি কীভাবে রাষ্ট্রনীতির উপর নির্ভরশীল সেটা দেখব। রাষ্ট্রের অভ্যন্তরে সকল অর্থনৈতিক প্রচেষ্টা বর্তমানে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়, যেমন উৎপাদন, বন্টন, বিনিয়োগ, শিল্প, কৃষি, বৈদেশিক বাণিজ্য, শ্রমিক নীতি, শুল্ক ব্যবস্থা অর্থাৎ ট্যাক্স সিস্টেম প্রভৃতি সকল অর্থনৈতিক বিষয় এখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়। অর্থাৎ এই যে বিভিন্ন যে অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো এগুলো কিন্তু রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সুতরাং যে রাষ্ট্রীয় যে নিয়ন্ত্রণাধীন বিষয়টা আমরা বুঝতে পারছি যে এই বিষয়গুলো, যে উৎপাদন, বন্টন, ট্যাক্স কালেকশন, ফরেন বিজনেস, লেবার রুলস ইত্যাদি কিন্তু
যে রাষ্ট্রের যে নিয়ন্ত্রণাধীনে হয়। সুতরাং অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের উপর কিন্তু নির্ভরশীল আমরা বলতে পারি, রাষ্ট্রবিজ্ঞান দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই যে বিভিন্ন বিষয়গুলোর কথা বললাম, এগুলো কিন্তু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে থাকে। এছাড়া আমরা কি বলতে পারি যে ভারতের মতো অনগ্রসর দেশে যে পরিকল্পনার আশ্রয় নেওয়া হয়, অর্থাৎ রাষ্ট্রের উন্নয়নের জন্য পরিকল্পনা বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রেই নেওয়া যেতে পারে, নিতেই হবে আর কি। বিভিন্ন পরিকল্পনা অর্থাৎ উন্নতি করার জন্য, একটা রাষ্ট্রের জনকল্যাণের জন্য, রাষ্ট্রের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পরিকল্পনার প্রয়োজন রয়েছে, এবং তা কিন্তু স্থির হয় রাষ্ট্রীয় শাসকরাই স্থির করে। রাষ্ট্রই দেশের সম্পদ সামগ্রী সুপরিকল্পিত পথে ব্যবহার করে। শুধু উন্নয়নশীল দেশেই নয়, উন্নত ধনতান্ত্রিক দেশগুলোতেও অর্থনীতির ওপর রাষ্ট্রের যে ব্যাপক প্রভাব সেটা দেখা যায়। অর্থাৎ যে বিভিন্ন পরিকল্পনা, উন্নয়নমূলক যে পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটা রাষ্ট্র শাসকরাই গ্রহণ করেন। সুতরাং যে অর্থনীতিকে রাষ্ট্রবিজ্ঞান যে নিয়ন্ত্রণ করছে, এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি রাষ্ট্র শাসকরা নিয়ন্ত্রণ করছে যে বিভিন্ন যে পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা তথা যে অর্থনৈতিক পরিকল্পনা, সেগুলো কিন্তু রাষ্ট্র শাসকদের দ্বারাই স্থির হয়। সুতরাং রাষ্ট্র শাসকদের মাধ্যমেই তথা বিজ্ঞান যে অর্থনীতিকে পরিচালনা করছে সেটা আমরা বলতে পারি। এছাড়া কি দেখা যায় যে দেশের সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক নীতি ও কর্মসূচির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। অর্থাৎ সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু একটা দেশের যে অর্থনৈতিক যে নীতি বা কর্মসূচি তারও পরিবর্তন ঘটে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে সরকার তথা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে যে অর্থনৈতিক যে নীতি বা পদ্ধতি বা কর্মসূচি সেটাও পরিবর্তিত হয়। সুতরাং যে রাষ্ট্রবিজ্ঞান তথা রাষ্ট্র ব্যবস্থা কিন্তু অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। রাষ্ট্রীয় ব্যবস্থার দ্বারাই কিন্তু অর্থনৈতিক যে বিষয় সেটা নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতেই পারছি যে অর্থনীতি কীভাবে রাষ্ট্রবিজ্ঞানের উপর নির্ভর করছে। যেমন উদাহরণ হিসেবে আমি বলেছি যে স্বাধীনতার পর ভারত সরকারের অর্থনীতিতে মিশ্র অর্থনীতির প্রয়োগ ঘটে। কিন্তু আগে এই বিষয়টা ছিল না। মিশ্র অর্থনীতি আমরা মিক্সড ইকোনমি একে বলা হয়। অর্থাৎ এখানে মিশ্র অর্থনীতি একটু শর্টে বলে দিচ্ছি যে এখানটায় সরকারি এবং বেসরকারি উদ্যোগ একসাথে কাজ করে, এটাকে মিশ্র অর্থনীতি বলা হয়। এটা কিন্তু স্বাধীনতার আগে ভারতের ক্ষেত্রে ছিল না। স্বাধীনতার পর দেশের উন্নয়নের জন্য, জনকল্যাণের জন্য কি করা হয় যে মিক্সড ইকোনমি ভারতে অন্তর্ভুক্ত করা হয়। সুতরাং রাষ্ট্র ব্যবস্থাটা যে পরিবর্তন হলো, অর্থাৎ ব্রিটিশদের দ্বারা যে রাষ্ট্র ব্যবস্থা সেটা পরিবর্তিত হয়ে ভারতের যখন রাষ্ট্র ব্যবস্থা চালু হলো, সেখানটায় কিন্তু মিক্সড যে ইকোনমি বা মিশ্র অর্থনীতি সেটার কিন্তু আগমন ঘটল। সুতরাং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে যে অর্থনৈতিক যে কর্মসূচি সেটাও পরিবর্তিত হয়েছে। সুতরাং অর্থনীতিকে কিন্তু নিয়ন্ত্রণ করছে রাষ্ট্র ব্যবস্থা। এছাড়া মার্ক্সবাদীরা যেটা বলেছেন যে অর্থনৈতিক ভিত্তির ওপর নির্ভর করে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠলেও কখনো কখনো রাষ্ট্র ব্যবস্থা ও অর্থনীতির যে গতি প্রকৃতি সেটাকে নির্ধারণ করে। অর্থাৎ মার্ক্সবাদ বা মার্ক্সীয় যে চিন্তা যেটা বলেছিল যে অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি করেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাও অনেক সময় অর্থনীতির যে গতি সেটাকে নির্ধারণ করে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলেছি যে 1917 সালে অক্টোবর বিপ্লবের পর রাশিয়ার যে সমাজতান্ত্রিক রাষ্ট্রটির সাহায্য নিয়ে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন সাধন করা হয়েছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে মার্ক্সীয় মতে যেটা বলা হয়েছে যে অর্থনৈতিক ভিত্তির উপরেই রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়ে থাকে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার উপরেও অনেক সময় কিন্তু যে অর্থনৈতিক যে বিষয় সেটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ আমরা যে সরকার পরিবর্তনের সাথে সাথে এই কথাটা বলেছি, পরবর্তীতে এই পয়েন্টের সাথেই মিল রয়েছে এই লাস্ট পয়েন্টটারও, যে রাষ্ট্র ব্যবস্থা অনেক সময় অর্থনৈতিক নীতির যে গতি প্রক্রিয়া সেটা নির্ধারণ করে। উদাহরণস্বরূপ আমরা বলেছি যে 1917 সালে অক্টোবর বিপ্লবের পর রাশিয়ার যে সমাজতান্ত্রিক রাষ্ট্রটির সাহায্য নিয়ে অর্থনীতির ব্যাপক পরিবর্তন সাধন করেছিল। অর্থাৎ এই রাশিয়ার যে পরিবর্তন হয়েছিল এই বিপ্লবের পর সেটা আমরা বুঝতে পারছি যে অর্থনৈতিক ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। সুতরাং অর্থনীতিকে যে প্রভাবিত করছে রাষ্ট্র ব্যবস্থা সেটা আমরা বুঝতেই পারছি। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি সমস্ত আলোচনাতে যে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি উভয়
দুটির শাস্ত্র আলাদা আলাদা হলেও, আলোচনার বিষয় আলাদা আলাদা হলেও এর কিন্তু উভয়ের মধ্যে গভীর সম্পর্ক আমরা রয়েছে, অর্থাৎ একটি অপরের সাথে কিন্তু সম্পর্ক যুক্ত, অর্থাৎ একটিকে বাদ দিয়ে অন্যটি কিন্তু আলোচনা সম্পূর্ণ নয়।